নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। রোজকারে রোজ নামচা আজ হলো এপিসোড 5। আজকে আমি আর একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিকটার বিষয় হলো যে মিউচুয়াল ফান্ড থেকে কিভাবে পেনশনের মতো মান্থলি রেগুলার ইনকাম করবেন। তো এপিসোডটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, শেষ পর্যন্ত দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর দেরি না করে শুরু করি আজকের টপিক। আমরা বাঙালিরা আসলে কি চাই না, বাঙালিরা কেন সব মধ্যবিত্তরাই চাই যে রোজগারের যে একটা টাইম ফ্রেম থাকে সে তার থেকে রিটায়ারমেন্টের পরেও যেন মান্থলি ইনকামটা একটা কিছু কন্টিনিউ থাকে, সেরকম একটা কিছু ব্যবস্থা যাতে হয় তাহলে খুব ভালো হয়। তো আজকের টপিকটা মেনলি সেই টাইপেরই টপিক একটা, যাতে আমরা আলোচনা করব যে কিভাবে রিটায়ারমেন্টের পরেও রিটায়ারমেন্টের মতো মান্থলি, রিটায়ারমেন্টের পরেও রিটায়ারমেন্টের অবসরকালীন সময়ে আপনারা কি করে ইনকাম মান্থলি একটা রেগুলার বেসিসেই করতে পারেন। তো আগের পর্বে আমরা আলোচনা করেছিলাম যে মিউচুয়াল ফান্ড কী কী টাইপের হয়। তো সেই পর্বগুলো যদি পারেন একটু দেখে নেবেন, তাহলে আজকের পর্বটা দেখতে সুবিধা হবে। মিউচুয়াল ফান্ডের আগের পর্বে আমি আলোচনা করেছিলাম যে মিউচুয়াল ফান্ড মেনলি 3 টাইপের ইনভেস্টমেন্ট করা যায়। এক হচ্ছে এসআইপি ইনভেস্টমেন্ট, সেকেন্ড হচ্ছে লামসাম ইনভেস্টমেন্ট, আর একটা আলাদা স্পেশাল ইনভেস্টমেন্ট টাইপ বলেছিলাম, সেটা হচ্ছে যে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। তো সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানটা আগের পর্বে বলেছিলাম যে এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও পরে বানাবো, কারণ বলার পেছনে মেন একটাই উদ্দেশ্য ছিল যে এটা একটা সম্পূর্ণ নতুন টপিক। হয়তো অনেকেই এই বিষয়টা সম্বন্ধে অবগত, কিন্তু ডিটেলসে সেরকমভাবে জানেন না, বা হয়তো অনেকেই আমার থেকে বেশি জানেন। তবুও আমি একটু সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব যে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানটা আসলে কী। তো যেমন কনভেনশনাল মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট প্রসেস আছে, এসআইপি বা লামসাম ইনভেস্টমেন্ট, এইটা সম্পূর্ণ তার উল্টো। এসআইপি বা লামসাম ইনভেস্টমেন্টে আমরা কি করি না, একটা মাসের মাস বা কোনো একটা ছোট অ্যামাউন্টের টাকা ধীরে ধীরে জমা করতে করতে একটা বড় অ্যামাউন্টের, বিশাল বড় অ্যামাউন্টের একটা কর্পাস বানানোর চেষ্টা করি। সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানটা হলো ঠিক তার উল্টো। তা কি না, যে ধরুন আপনার কাছে কোনো কারণে বা রিটায়ারমেন্ট হয়তো করেছেন আপনি সদ্য, আপনার কাছে একটা বেশ মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট এসে আপনার হাতে হাজির হয়েছে। তো আপনি এখন বুঝতে পারছেন না যে সেই অ্যামাউন্টের টাকাটা নিয়ে কি করবেন। ব্যাংকে রাখবেন না এফডিতে রাখবেন, না রেকারিং করবেন, না অন্য কিছু এমআইএস করবেন। তো সেই রকমই সন্ধান করতে করতে আজকালকার দিনে আমাদের বাঙালিদের মধ্যে ধীরে ধীরে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানটা জনপ্রিয় হয়ে এসেছে। কারণ না, এই সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানটার মাধ্যমে আপনি রেগুলার বেসিসে আপনার স্যালারির মতনই মাসের একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট অ্যাকাউন্টে নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা পেতে পারেন। আজকের ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্যই হচ্ছে আমার যে মিউচুয়াল ফান্ডকে কাজে লাগিয়ে কিভাবে আমি মান্থলি রেগুলার বেসিসে কিছু ইনকাম করতে পারি। সেটা একটা যেমন বললাম যে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, তেমন আর একটাভাবেও ইনকাম করা যায় মিউচুয়াল ফান্ড থেকে মান্থলি বেসিসে। সেটা আমি ভিডিওর শেষের দিকে আলোচনা করব। আপাতত এসডব্লিউপিটা নিয়ে আলোচনা করি। তো এসডব্লিউপিটা কি না, আমি প্রথমে যেমন বললাম যে আপনাদের কাছে ধরুন একটা কোনো কারণ যাই হোক, যে একটা বেশ বড় অ্যামাউন্টের একটা টাকা আপনার কাছে এসে হাজির হয়েছে। তো সেই টাকাটা নিয়ে আপনি কি করবেন না, প্রথমে একটা ভালো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করবেন, একটা বা দুটো। তো এখানে আমি কিছু ফান্ডের নাম বলার চেষ্টা করব, কিন্তু আমার সবথেকে ভালো পরামর্শ হবে যে যেহেতু এটা কোনো ছোটো অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট নয়, বড় অ্যামাউন্টের ইনভেস্ট, তো ভালোভাবে আগে এই সম্বন্ধে রিসার্চ করবেন করে, বা যদি পারেন তো কোনো ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইসারের কাছ থেকে সাজেশন নেবেন যে কোন ফান্ডে রাখলে ভালো হবে। সেই হিসাবে আপনারা ফান্ড চুজ করে তাতে ইনভেস্টটা করবেন। তো প্রথমে ফান্ড চুজ করা হয়ে গেল,
তারপরে যেমন নর্মালি লামসাম ইনভেস্টমেন্ট হয়, আপনার টাকাটা আপনি 1 বা 2 ফান্ডে সিলেক্ট করে তাতে রেখে দিলেন, দিয়ে এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্রসিডিওরেও যেমন আপনারা আগের দিনে বলেছিলাম যে ম্যান্ডেট করতে হয়, বা আপনার ফান্ড হাউসকে এবং আরবিআইকে বা আপনার রিলেটেড ব্যাংককে একটা অথরাইজেশন দিতে হয়, সেরকমই সেম ম্যান্ডেট প্রসিডিওরটা একটা ফলো বা ফিল আপ করতে হবে। তাতে আপনি লিখবেন যে আমার এই যে আজকে ইনভেস্ট করা হলো তার থেকে সার্টেন বা পরের মাস থেকেও করতে পারেন, কিন্তু আমার সবথেকে ভালো হয় যে আমার মতামত অনুযায়ী 1 বছর ফান্ডটাকে একটু বাড়তে দেয়া, তারপরে 1 বছর পরে একটা নির্দিষ্ট প্রত্যেক মাসের একটা নির্দিষ্ট তারিখ সিলেক্ট করলেন, আর একটা নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করলেন, আর নির্দিষ্ট অ্যামাউন্ট সিলেক্ট করলেন, সেই রিমাইন্ডেড করে দিলেন যে এই মাসের এই তারিখে আমার এই অ্যাকাউন্টে এত টাকা করে প্রত্যেক মাসের মাস উইথড্রল হবে। তো এবার প্রসেসটা ডিটেলসে বোঝাই না, কী হবে না এক্ষেত্রে। মনে করুন আপনার কাছে 20 লাখ টাকা বা 30 লাখ টাকা বা 50 লাখ টাকা ইনভেস্ট করার মতো আছে, আপনি একটা মিউচুয়াল ফান্ড সিলেক্ট করে তাতে 50 লাখ টাকা ইনভেস্ট করবেন। তারপরে আপনি সিলেক্ট করলেন যে ম্যান্ডেট করার সময় যে 1 বছর পর থেকে প্রত্যেক মাসের 5 তারিখে আমার এই সার্টেন অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমার 20,000 টাকা বা 30,000 টাকা করে প্রত্যেক মাসে স্যালারির মতো আমার ইনকামটা দরকার। তো কী হবে না, এই ম্যান্ডেটটা করার পরে যখনই 1 বছরের পিরিয়ড শেষ হয়ে যাবে, দিয়ে আপনার যে তারিখ থেকে শুরু করা ছিল ম্যান্ডেটটা, সেই তারিখে আপনার কী হবে, ওই ফান্ড হাউস নির্দিষ্ট অ্যামাউন্ট, ধরুন যদি 20,000 টাকা বা 30,000 টাকা উইথড্রলের অ্যামাউন্ট ফিক্স করে দেন, তো সেই অ্যামাউন্টের ইউনিট বিক্রি করে আপনাকে আপনার অ্যাকাউন্টে ওই টাকাটা প্রত্যেক মাসের মাস দিতে থাকবে। তো এখন অনেকেরই মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে তাহলে তো আলটিমেটলি আমার ইনভেস্টমেন্ট ভ্যালুটা একটা সময় 0 হয়ে যাবে। কথাটা অনেকেরই মনে সন্দেহ জাগতে পারে, কিন্তু ফ্যাক্ট এখানে দেখতে হবে যে কী সুবিধাটা আমাদের হচ্ছে। আপনি ধরুন যে 50 লাখ টাকাটা যখন ইনভেস্ট করেছিলেন, সাপোজ সেই সময় আপনার ইনভেস্ট করার সময় যে মিউচুয়াল ফান্ডটা কিনেছিলেন সেই মিউচুয়াল ফান্ডটা পার ইউনিট প্রাইস ছিল 100 টাকা। তারপর যখন থেকে আপনার ম্যান্ডেট চালু হলো, যখন থেকে ফার্স্ট ইনস্টলমেন্ট আপনার অ্যাকাউন্টে আসা শুরু হলো, তখন যেহেতু আপনি ফান্ড ভালো দেখে শুনে চুজ করেছেন, সেই কারণে তখন যেই সময়টা থেকে আপনার ফার্স্ট ইনস্টলমেন্ট আসা শুরু হবে, সেই সময় নিশ্চয়ই 100 টাকা পার ইউনিট থাকবে না। তখন পার ইউনিট প্রাইসটা ধরে নিলাম সাপোজ 105 টাকা হয়ে গেছে। তো তখন কি হলো না, 20,000 টাকা আপনি ইনভেস্ট করার সময় 20,000 টাকায় যতগুলো ইউনিট পেয়েছিলেন, বিক্রি করার সময় সেই 20,000 টাকা তুলতে নিশ্চয়ই তত ইউনিট বিক্রি করতে হবে না, তার থেকে কিছু ইউনিট বিক্রি করতে হবে। আসলে কি হচ্ছে না, আপনার যে মিউচুয়াল ফান্ডটার ইউনিটগুলো আছে সেগুলো ধীরে ধীরে, যেটা মিউচুয়াল ফান্ডের নিয়ম, ধীরে ধীরে গ্রো করছে। এবং এটা আমি নিজের মন থেকে বলছি না, গত 10 বছরের যে রেকর্ড বা হিস্টোরিক্যাল ডাটা, তাতে দেখা গেছে যে মিউচুয়াল ফান্ড হাউসগুলো মোটামুটি 10 বছর টাইম ফ্রেমে 14 থেকে 16% তার গ্রোথ রেট আছে। তো আপনি ধরে নিন যদি 50 লাখ টাকা ইনভেস্ট করে তার থেকে প্রত্যেক মাসে মাস 30,000 টাকা তুলতে চাইলেন, তো সেটা একটু হিসাব করে দেখে নেবেন। আমার যতদূর মনে হয় নিয়ার অ্যাবাউট 7 থেকে 8% আপনি তার থেকে বা তার থেকেও কম আপনার লাগছে রিটার্ন, মানে যেটা ইন্টারেস্টটা। আর এদিকে আপনার ফান্ডটা যেটা গ্রো হচ্ছে সেটা 14 থেকে 16%। তাহলে কি হলো না, বাকি রেস্ট যে টাকা, যে অ্যামাউন্টটা হলো, মানে 14 বা 16% থেকে আপনার এখানে 7% লাগছে, তো প্রায় হাফ দরকার পড়ছে। তো বাকি হাফটা তো আপনার আলটিমেটলি বাড়তেই থাকছে না। তো এইভাবে ঠিকঠাক প্ল্যান করে যদি এসডব্লিউপিটা শুরু করা হয়, বা যদি ঠিক প্ল্যান, ভবিষ্যতে কী হবে কেউ বলতে পারে না, তবে এইটুকু আশা করাই যায় যে কারো হিস্টোরিক্যাল ডাটা থেকে।
তো আলটিমেটলি কী হবে না, আপনার প্রত্যেক মাসের মাস একটা টাকাও আসছে আর আপনার ফান্ডটাও বাড়তে থাকছে। এখানে আর একটা জিনিস বলে রাখি যে এসডব্লিউপি শুরু করার সময় কী কী জিনিস ম্যান্ডেটের উল্লেখ করতে হয়। সেটা হচ্ছে যে আপনি কতদিন পর থেকে এসডব্লিউপিটা চালু করছেন, কোন মাসে কোন তারিখ থেকে চালু করছেন, কোন অ্যাকাউন্টে আপনার টাকাটা আসবে, কত টাকা করে আসবে, আর এইটা আপনি কত বছর লম্বা টার্মে চালাতে চান। ধরুন আপনার এখন বয়স 60 বছর, সাধারণত এটা একটু এজেড লোকেরাই করে, কারণ আমাদের মতো বয়সে 50 লাখ টাকা একটা কর্পাস বানানোর তো সহজ কথা নয়। হয়তো আপনার আছে, তো আপনি সেই রকম হিসাবে আপনার টাইম ফ্রেমটাকে শুরু করবেন। যদি কারো 60 বছর বয়স হয়, সে হয়তো তিনি হয়তো ভাবলেন যে আমার 15 বছর হলেই হবে, বা কেউ যদি 50 বছরে করেন তার 20 বছর হলেই হবে, বা কেউ যদি আরও একটু কম বয়সে করেন তাহলে সে টাইম ফ্রেম 25 বছর, এইভাবে টাইম ফ্রেমটা একটা সিলেক্ট করে রাখতে হয় যে এই রকম টাইম ফ্রেমে আমার দরকার। তো আলটিমেটলি দেখা যায় যে আপনার প্রত্যেক মাসের মাস টাকা আসার পরেও আপনার যখন এই পিরিয়ডটা শেষ হবে, যে আপনি 20 বছরের জন্য করে রেখেছেন এসডব্লিউপিটা, সেই 20 বছর শেষ হওয়ার পরে আপনার ইনভেস্টমেন্ট ভ্যালুটা যদি ঠিকঠাক ফান্ডে ঠিকঠাকভাবে ইনভেস্ট করা হয়, তাহলে দেখা যাবে যে আপনার 50 লাখ টাকাটা প্রত্যেক মাসে মাস টাকা তোলার পরেও 50 লাখের বেশি রিটার্ন আপনার মানে যখন শেষ হচ্ছে তখন আলটিমেটলি আপনার সেই ইনভেস্ট করা ভ্যালুটা তার থেকেও বেশি ভ্যালু আছে। মানে 50 লাখ টাকাটা হয়তো দেখা গেল 70 লাখ টাকা আপনার হাতে আলটিমেটলি বেঁচে আছে প্রত্যেক মাসে মাস পাওয়ার পরেও। তো এখানে একটা ক্লজ আছে, সেই ক্লজটা হলো যে আপনি যখন কোনো কনভেনশনাল প্রসেসে ফিক্সড ডিপোজিট করেন বা এমআইএস করেন বা রেকারিং করেন, সেখান থেকেও ভালো একটা রিটার্ন পান, কিন্তু সেখানেও আপনার ইন্টারেস্টের ওপরে একটা ট্যাক্স স্ল্যাব কাটে। কিন্তু সেই ট্যাক্স স্ল্যাবে একটা টুইস্ট আছে। এখানে কি হয় না, আপনি যে ট্যাক্স স্ল্যাবের মধ্যে আসছেন, ধরুন আপনি 20% ট্যাক্স স্ল্যাবের আন্ডারে আসছেন, বা 30% ট্যাক্স স্ল্যাবের আন্ডারে আসছেন, বা 15%-এর আন্ডারে আসছেন, তো সেই অনুযায়ী সেই ট্যাক্সটা কাটা হয়। কিন্তু এখানে এইটাই একটা সুবিধা আছে যে আপনার যে যখন থেকে আপনার যে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানের ইনস্টলমেন্ট আসা শুরু হচ্ছে, সেটা যেহেতু 1 বছর পর থেকে আপনি করছেন, তাহলে কী হবে না, সেটা লং টার্ম উইথড্রয়ালে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে ফার্স্ট 1 লাখ টাকা আপনার কোনো ট্যাক্স কাটবে না। তারপর থেকে যদি লং টার্ম হয় তাহলে 10% ট্যাক্স কাটবে, আর যদি শর্ট টার্মে হয়, মনে করুন আপনি 1 বছরের আগে থাকতেই তুলতে চাইছেন, তাহলে সেটা 15% ট্যাক্স কাটবে। তো এইখানেও একটা আমাদের কিছুটা হলেও ট্যাক্স সেভিং হয়ে গেল। মনে করুন আপনার যা ইনকাম আছে, তো সেই অনুযায়ী আপনি অটোমেটিক্যালি 20% ট্যাক্স স্ল্যাবে এসেছেন, তাহলে সেখানে আপনার এখানে কি হলো না, আপনি 10% লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্সে দিচ্ছেন, কারণ আপনি যে একটা সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানে প্রত্যেক মাসে মাস ইনস্টলমেন্ট নিচ্ছে, সেটা তো অ্যাকচুয়ালি একটা ক্যাপিটাল গেইন। আপনি আপনার ক্যাপিটাল গেইন করেছেন, তাই আপনাকে ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। কিন্তু এটার সুবিধাই এটাই যে আপনাকে এখানে ফ্ল্যাট 10% হারে ট্যাক্স দিতে হচ্ছে, আর ফার্স্ট 1 লাখ টাকা যে ইন্টারেস্টে, ফার্স্ট 1 লাখ টাকা কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, তারপর থেকে ট্যাক্স লাগবে। তো মোটামুটি এটাই হলো। এরপরে আসি যে আমি এটা সাজেশন কোনো দিচ্ছি না, মানে আমি এটা জাস্ট বলছি এই সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যানের জন্য কোনো সেরকম শর্ট মানে স্মল ক্যাপ ফান্ড বা মিড ক্যাপ ফান্ড বা কোনো থিমেটিক ফান্ড এগুলো প্লিজ চুজ করবেন না, কারণ এগুলো মোস্ট ভোলাটাইল এবং লং টাইমের ক্ষেত্রে ভালো নয়। এক্ষেত্রে আপনারা চুজ করবেন যেগুলো লার্জ ক্যাপ ফান্ড বা মেনলি ইন্ডেক্স ফান্ড তুলনামূলকভাবে সব থেকে সেফ হয়। ইন্ডেক্স ফান্ডে যদি আপনারা এই এসডব্লিউপিটা শুরু করেন, কারণ এতে মোটামুটি দেখা গেছে যে লম্বা টাইম ফ্রেমে ইন্ডেক্স সব সময় উপর দিকেই যাত্রা করে, কারণ যতই মাঝখানে গ্যাপ ডাউন আসুক বা কোনো কিছু বড় মার্কেটে ধাক্কা খেলো, সেই কারণে মার্কেট নিচে এলো, কিন্তু আলটিমেটলি লম্বা টাইমে মার্কেটের ট্রেন্ড উপর দিকেই থাকে। তো যেহেতু আপনি ইন্ডেক্স ফান্ডে লাগাচ্ছেন, শেয়ার মার্কেটে মার্কেট বাড়লে আপনার ইনভেস্টমেন্ট ভ্যালুও বাড়তে থাকবে। তো এক্ষেত্রে আমি সাজেস্ট করব যে
ফান্ডগুলো যেন লার্জ ক্যাপ ফান্ড বা কোনো ইন্ডেক্স ফান্ড হয়। সেরকম একটা ইন্ডেক্স ফান্ড হচ্ছে যে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিফটি 50 ডাইরেক্ট প্ল্যান। কারণ এর একটাই সুবিধা যে এর ট্র্যাকিংটা তুলনামূলকভাবে সহজ হয়, কেননা নিফটি 50 প্রত্যেক 100 পয়েন্ট বাড়লে আপনার ইউনিট প্রাইস বা ন্যাব ভ্যালু এক করে বাড়বে। তো এক্ষেত্রে আপনি ট্র্যাক করতে সুবিধা পাবেন। ধরুন কোন দিন নিফটি 50 কোন দিন 150 পয়েন্ট বা 200 পয়েন্ট বেড়েছে, তো আপনার কি ইউনিট প্রাইসটা কি বাড়বে না 2 টাকা বাড়বে। সেরকম 200 পয়েন্ট কমলে আপনার ইউনিট প্রাইস 2 টাকা কমবে। তো এক্ষেত্রে আপনার ট্র্যাকিং করতে সুবিধা হবে। কিন্তু তারপরেও বলবো যে আপনারা ইনভেস্ট করার আগে কোনো প্রফেশনাল ফিনান্সিয়াল অ্যাডভাইজারে অ্যাডভাইস নিয়ে নেবেন, কারণ যেহেতু ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা একটু বড় হচ্ছে। আর একটা যেটা বলেছিলাম যে শেষে বলবো, সেটা হচ্ছে যে আর এক প্রসেসে মিউচুয়াল ফান্ড থেকে রেগুলার বেস ইনকাম পাওয়া যায়। সেটা হচ্ছে অনেক মিউচুয়াল ফান্ড আছে যারা রেগুলার বেস ডিভিডেন্ড পে আউট করে। তো সেটাও একটা মাধ্যম হতে পারে আপনার মিউচুয়াল ফান্ড থেকে রেগুলার বেসে ইনকাম করার জন্য। যেমন একটা মিউচুয়াল ফান্ড আছে এইচডিএফসি ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। তো এরা কী করে, প্রত্যেক মাসে পার ইউনিট পিছু সার্টেন অ্যামাউন্ট টাকা অ্যাজ এ ডিভিডেন্ড পে করে। তো এক্ষেত্রেও কী হবে না, আপনি প্রত্যেক মাসে ডিভিডেন্ড থেকে কিছু টাকা পেলেন, আর আপনার ইউনিট প্রাইসও বাড়তে থাকলো, মানে আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টও বাড়তে থাকলো। তো এইটাও একটা অল্টারনেটিভ সোর্স আছে, যেটা থেকে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তার থেকে প্রত্যেক মাস কিছু টাকা ইনকাম করতে পারেন। কিন্তু এক্ষেত্রেও ওই আপনার যদি যে ডিভিডেন্ড অ্যাজ এ ডিভিডেন্ড যে টাকাটা পাচ্ছেন, তার সাথে যদি শর্ট টার্ম হয় তাতে 15% ক্যাপিটাল গেন ট্যাক্স লাগবে, যদি লং টার্ম হয় তাতে 10% ক্যাপিটাল গেন ট্যাক্স লাগবে। কারণ এটা যেটা আপনি পাচ্ছেন সেটা আলটিমেটলি আপনি ক্যাপিটাল গেন করছেন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো না ভিডিও এবং কোন ক্ষেত্রে আরও উন্নতি করতে হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।